মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আচ্ছা, আজকেও কি সবাই হাত না ধুয়ে বসে গেলেন? আচ্ছা মা, প্রতিদিন আমি এক কথা বলি, কেউ আমার কথার একটা ফোঁটা দাম দেন না। কি হয় একটু হাতটা ধুয়ে খেতে বসলে? আচ্ছা বউ, সারাদিনে ঘরে কত কাজ করি, হ্যাঁ? কাজ করার পর হাত ধুই না, যখন দরকার হয় ধুই তো। এখন খাওয়ার সময় আবার আমাকে হাত ধুইতে হবে? মা, আমি জানি আপনি অনেকবার করে হাত ধোন, কিন্তু এই যে লাস্ট আপনি কোন কাজটি করলেন, সেটা হচ্ছে বাজারের টাকা দিলেন। টাকার ভেতরে কত ময়লা, নোংরা, জীবাণু লেগে থাকে। তারপর আমি যখন ঘরটা ঝাড়লাম, তখন সব ময়লা আপনার হাতে লাগলো না? তো এই ময়লাগুলো তো চোখে দেখা যায় না। ওই যে বিজ্ঞাপনে দেখেন না মা, কত ধরনের জীবাণু, সেগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, খালি চোখে দেখাই যায় না। আচ্ছা বৌমা, আমি কি তোমারে কখনো বলছিলাম যে আমার পেটে অসুখ, পেটে ব্যথা করতেছে? বলি নাই তো, তাই না? তার মানে আমার এগুলো অভ্যাস হয়ে গেছে, কিছু হবে না। মা, কোনো কথা নেই যে যা কখনো হয়নি সেটা কোনোদিনও হবে না। যেটা হবার সেটা সময় মতো ঠিকই হয়ে যাবে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সতর্ক থাকতে হবে। এভাবে চললে তো হবে না মা। হ্যাঁ, বিজ্ঞাপন তো আসলে খুব একটা দেখা হয় না। বিজ্ঞাপন আসলে আমি আবার অন্য চ্যানেল দিয়ে দিতাম। সেদিন একটা বিজ্ঞাপন চোখে পড়ছিল, সাবানের মনে হয়। ওইখানে না হাত ধুতেছিল, আর কি জীবাণু, ওরে বাবা, কিলবিল করে করে দৌড়াইতেছিল। আমার তো ঘৃণা লাগছে, আমি চ্যানেল বদলাই দিছি। বৌমা, আমার হাতেও কি ওরকম জীবাণু টিবাণু দৌড়াইতেছে নাকি? জি মা, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, ওগুলো দিয়ে আপনি যখন ভাত খাবেন সেগুলো আপনার পেটে চলে যাবে। এই তোর হাত দেখি, বার কর। এই যে দেখো, তোর নখ এত বড় কেন? হ্যাঁ, তুই কি খামসা খামসি করিস নাকি? আব্বা তুমি বোঝো না কেন? এটা একটা স্টাইল আব্বা, স্টাইল করে রাখিছি। তাই এই জন্য তো তোর স্বাস্থ্য হয় না। এত যে খাচ্ছিস, যাচ্ছে কোনে? শরীরের মধ্যে তো কিডনি ভর্তি। হ্যাঁ, কৃমি আছে, হ্যাঁ, কৃমি আছে। যা তুই নখ কেটে আয়, নখ কেটে হাত ধুয়ে আসবি, যা। খায় আব্বা, পরে পরে কাটলে মানে সমস্যা কি? খায়। খাবারটাও পরে খাস, এখন কাটি হবি কেন? যা। তুমি আমার মনে রাখছো? আর কই যাব? হাত ধুয়ে আসি, জীবাণু বাড়াবো নাকি? ও, তা আমি আর তাহলে বসে থাকি কেন? আমি ওর হাতটা একটু ভালো করে ধুয়ে আসি, নাকি বৌমা? জি বাবা। ধোয়া আছে, ধুয়ে এসি, ঝাড়লাম হাত, ভালো আছে, গন্ধ আছে, সাবান মানে পরিষ্কার হচ্ছে। তুমি তো একটা লক্ষ্য। বাবা, আপনার শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ, আমি তো একদম ঠিকঠাক আছি। কেন, আমাকে দেখে কি অসুস্থ মনে হচ্ছে? না, অসুস্থ লাগতেছে না। এখন থেকে একটু বাসা বেশি সময় দিবেন, আর শরীর স্বাস্থ্যের আরও যত্ন নিতে হইব, আর উন্নতি করতে হইব, বুঝছেন? আপনার একটু দোকানে কম গেলেই তো হয়, এখন একটু বাসায় সময় দিন। কি বলছেন চাচা? এখন তো পিক টাইম, মানে আমার ব্যবসা তো এখন খুব ভালো যাচ্ছে। শীতকাল আসলো মাত্র, অনেক কাপড় চোপড় উঠিয়েছি শোরুমে, সব সেল হচ্ছে। তো আমার তো এখন শোরুমে সময় দিতেই হবে। আর আমি যদি শোরুমে সময় না দিয়ে বাসায় বসে থাকি, তাহলে ব্যবসা দেখবে কি? এর একটা কথা বললেন, আপনি কি দোকানে কর্মচারীর অভাব আছে? দোকানে এতগুলো কর্মচারী আমি আছি, আমরা কি লেগে আছি? আমরা কি মরে গেছি গা? আপনার সব ব্যবসার খোঁজ খবর আমরা নেব। আর আপনার যদি এতই যদি দেখতে ইচ্ছা করে, আপনি দুপুরে খাওয়ার পরে হাঁটতে হাঁটতে একটু গেলেন, গিয়ে ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর নিয়ে আবার বাসায় চলে আসবেন। শোনেন, সেই দিন আসার সময় বাস দিয়া আমি একটা বই কিনছি 10 টাকা দিয়া।
কিভাবে গর্ভবতী মায়েদের সেবা যত্ন করতে হয় তার উপরে বই। ওই বইয়ের মধ্যে আছে যে গর্ভাবস্থায় বাচ্চা মায়ের পেটের থেকে পৃথিবীর অনেক কিছু শিখা আসে। কি কি শিখে? আশেপাশে যারা মানুষজন আছে তারা কেমনে চলে, কিভাবে থাকে, হাসি খুশি, এগুলো সব শিখে। তো আপনি এখন থাকবেন, ওর কাছে আশেপাশে থাকবেন, তাহলে শিখতে পারবো অনেক কিছু, বুঝছেন না? তো সবকিছু মিলিয়ে মিষ্টি আনছে। এই যে বাজার ঘটনাটা ঘটতেছে, এটা নিয়ে না আমি অনেক গর্বিত, আমার লজ্জিত। গর্বিত কি কারণে আর লজ্জিত কি কারণে? গর্বিত এসে মনে করেন যে আপনি বাবা হইতেছেন, আমি কদিন পরে দাদা হব, আমার একটা হাতে শক্তি বাড়বে, এই জন্য আমি গর্বিত। আর লজ্জা পাইতেছে এই কারণে, এই যে হে তো আপনার তরফ থেকে আমার দাদা ডাকবো, আর মার তরফ থেকে আমার নানা ডাকবো। এখন এই যে আমার নাতি, আমি তারা পালমু পুষমু, তারা নিয়ে ঘুরমু ঘেরমু, সব ঠিক আছে, কিন্তু এই যে না, আমার নাতি তো একলা হয়ে যাবো, কারণ হ্যার তো কোনো নানির ব্যবস্থা নাই। ও না, হ্যাঁ গর্বিত হওয়াটা স্বাভাবিক। আপনি একই সাথে নানা দাদা হচ্ছেন, আর আমার সন্তান হলে আপনি তো তাকে কোলে নেবেন, আপনি তাকে আদর করবেন, তাকে সাথে সাথে রাখবেন, ঠিক আছে। না, আপনি যে কারণটা লজ্জিত সেটা নিয়ে লজ্জা পেন না। আপনি যদি চান তাহলে যেটা করি, আমরা আপনাদের জন্য মেয়ে দেখি, আর আমি এখন থেকে আপনাকে চাচা না ডেকে আঙ্কেল ডাকা শুরু করি। তাহলে যেটা হবে, আপনি যখন বিয়ে করবেন তখন আমরা ওনাকে আন্টি বলে ডাকতে পারবো, তো সেটা ভালো হবে না? তাহলে আর ধরেন ওই বিরূপ ধারণাটাও থাকলো না, আর ধরেন যে আমরাও সুন্দর করে নতুন একটা সম্পর্ক সৃষ্টি করলাম, ভালোভাবে থাকলাম সবাই, ঠিক আছে না? তাতে যে আপনাকে করে নিয়েছি, আমি নিজের বাচ্চা করে নিবো, তাই খুব ভালো লাগে। কি ব্যাপার কেয়া? কি ভাবি? রুটিন অনুযায়ী তো এই সময়টা তোমার পড়ার টেবিলে বসার কথা। না ভাবি, ফ্যাশন বিষয়ক একটা অনুষ্ঠান হচ্ছে তো, জাস্ট আধা ঘন্টা দেখবো ভাবি, আধা ঘন্টা। আর তুমি আমার টেবিলে দেখো, আমি ম্যাথ করে আসছি অলরেডি, আবার আধা ঘন্টাটা দেখি আবার চলে যাবো। না, যেভাবে আমরা রুটিনটা করেছি তাতে তো তোমার টিভি দেখার সময় আধা ঘন্টা না, 1 ঘন্টা। কিন্তু তুমি ফ্যাশন রিলেটেড ম্যাগাজিন অনুষ্ঠান না দেখে শিক্ষামূলক কিছু দেখতে। না ভাবি, আসলে আমি তো দেখতে সুন্দর না, আমার বান্ধবীরা অনেক সুন্দর, বুঝছো? তাই এটা দেখে দেখে মানে একটু নিজেকে ইমপ্রোভাইজ করার চেষ্টা করি, কিভাবে সাজগোজটা সুন্দর করে করা যায়, কোন ড্রেসটা পরলে আমার আউটলুকটা চেঞ্জ হবে, আমি আরেকটু স্মার্ট হতে পারবো, তাই আর কি ভাবি। আচ্ছা, তাহলে স্মার্ট হওয়াটাই তো তোমার মেইন উদ্দেশ্য। জি ভাবি। তো সেক্ষেত্রে তো তোমাকে বুঝতে হবে যে স্মার্টনেস তো কখনো বাহ্যিক সৌন্দর্য দিয়ে আসে না। স্মার্টনেস আসে একটা মানুষের শিক্ষা, তার ব্যক্তিত্ব, এসব কিছুর উপর ডিপেন্ড করে। আর তুমি কেন আরেকজনের স্টাইল ফলো করবে বলো তো? তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলবে যাতে তুমি সবার কাছে একটা আইডল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারো। তোমার স্টাইল সবাই ফলো করবে, তুমি কি পড়ছো, কিভাবে সাজগোজ করছো, কিভাবে কথা বলছো। আর সেটা করতে হলে তোমাকে কি করতে হবে? সময়ের কাজ সময় করতে হবে। এখন তোমার সময় হচ্ছে অনেক কনসেন্ট্রেট করে পড়ালেখা করা। আর শুধু যে পাঠ্য বই পড়বে তা তো না, তোমাকে কবিতার বই পড়তে হবে, তোমাকে গল্পের বই পড়তে হবে, তোমাকে ফ্রেন্ডদের সাথে আড্ডাও দিতে হবে। সেই আড্ডার মাধ্যমেও তো অনেক কিছু শেখার আছে। ধরো তুমি যে মুভিটা দেখবে সবাই মিলে, সেই মুভিটার স্টোরিটা কেমন ছিল, সেই স্টোরির কি মেসেজ ছিল, পারফর্মারদের পারফরমেন্স কেমন ছিল, তাহলে তোমার আড্ডাটাও হলো, সাথে অনেক কিছু শিখতেও পারলে। তাহলে তোমার এখন কি করা উচিত? পড়ালেখা করেছি। ওকে, থ্যাংক ইউ ভাবি। হ্যাঁ, তোমার কি অবস্থা? এই তো আছে। স্যার, তোকে কিন্তু এখন অনেক বেশি দায়িত্ববান হতে হবে। কেন বাবা, আমি কি দায়িত্ববান না? না না, সে কথা বলছি না, তুই অবশ্যই দায়িত্ববান, কিন্তু হয়েছে কি যে এখন তো পরিস্থিতি ভিন্ন, তোকে আগের চাইতে আরো অনেক বেশি দায়িত্ববান হতে হবে। সারাদিন শুধু ব্যবসার পেছনে ছুটোছুটি করলে হবে না, কারণ তোকে এখন বৌমাকে সময় দিতে হবে। বুঝিস না, বৌমার এখন যেই স্টেজ, তোর সময় দেওয়ার ছাড়া তো কোনো বিকল্প নেই। বাবা, কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাচ্ছি
যে সময়টুকু হয় সে সময়টুকু তো বাসাতেই দিই। না না, শুধু বাসাতে সময় দিলে হবে না তো রে বাবা। মানে বৌমার ভালো মন্দ দেখভাল করার পুরো ব্যাপারটাই কিন্তু এখন তোকে দেখতে হবে। ও কখন কি খেলো না খেলো, ওর কি ভালো লাগছে না লাগছে, এগুলো তো তোকেই দেখতে হবে, তাই না? জি বাবা, আমি চেষ্টা করব। না চেষ্টা না, তোকে এটা করতেই হবে। দেখ, এই যে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয় তখন তোকে বুঝতে হবে যে মা কতটা সময় ধরে সেই সন্তানকে এককভাবে আসলে তার গর্ভে ধারণ করে থাকে। সে বাইরে যেতে পারছে না, কোনো সোশ্যাল ফাংশনে সে অ্যাটেন্ড করতে পারছে না, সব কিছু মিলে কেমন একা হয়ে যায় না? তো এই সময় কিন্তু আসলে স্বামী হিসাবে তোর দায়িত্বটা অনেক বেশি। মানে ও যেন কোনো অবস্থাতে লোনলি ফিল না করে সেটা তোকেই নিশ্চিত করতে হবে। আর কি বলবো, তুই যখন জন্ম নিবি আমি তো তোর মতোই ছিলাম। মানে ঠিক মতো আসলে তোর মার যত্নটা হয়তো ওই করে করতে পারিনি, বুঝিও নি, একটু হয়তো অযত্ন হয়ে গিয়েছিল। সেই জন্য হঠাৎ আচমকা যখন তুই তোর মার পেটে 7 মাস 8-9 দিনের মতন হবে, আমার কাছে ফোন আসলো যে ইমার্জেন্সি। আমি তো ছুটে গেলাম। কি ঘটনা? ডাক্তার বললো যে ইমার্জেন্সি ডেলিভারি করতে হবে। আমি তো খুবই শঙ্কিত ছিলাম যে 7 মাস 9 দিনে তুই কতটুকু পূর্ণতা পেয়েছিস। তোকে যদি ওখান থেকে বের করে আনা হয় তাহলে তোকে বাঁচানো যাবে তো। কিন্তু যখন তুই ভূমিষ্ঠ হলি আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। আমি জানি না কতক্ষণ আমার ভুলটা লেগেছিল। সেই কারণেই বলছি যে আসলে ডাক্তার আমাকে পরে বলেছিল যে হয়তো আমার আর একটু যত্নশীল হওয়ার প্রয়োজন ছিল তোর মায়ের প্রতি, তাহলে হয়তো এই প্রিম্যাচিউর ডেলিভারিটাও করতে হতো না। সেই জন্য বলছিলাম যে তুই একটু বৌমার প্রয়োজনগুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখিস। কারণ আমরা তো মানে তুই যে সেবাটাও দিতে পারবি সেটা তো আসলে এই বাড়িতে তো আর কেউ নেই তেমন করে দেবার, তোকেই বিষয়টা দেখতে হবে। বাবা, ডাক্তার যেভাবে বলেছে সেভাবে তো খাবার দাবার করাচ্ছি। আরে ডাক্তারের কথা মতো তো করাবি, নিজের বাইরেও তো তোর দায়িত্ব আছে না? যেমন ওই যে আমাদের মা খালারা যখন আমাদেরকে জন্ম দিয়েছিল তখন এত ডাক্তার কোথায় ছিল? হ্যাঁ, ডাক্তারের পরামর্শ তো তখন খাওয়া দাওয়া হতো না, কিন্তু তারা তাদের অভিজ্ঞতা থেকে যেই খাবারটা গ্রহণ করতেন সেগুলো কি কম খারাপ ছিল? জানিস তো, আমি ঠিক করেছি যে তোর যখন সন্তান ভূমিষ্ঠ হবে তারপর থেকে 1 সপ্তাহ আমি আমার সব ব্যবসা বন্ধ রাখবো। সব বন্ধ রেখে একদম 7 দিন ব্যাপী আমি উৎসব করব। আমাদের যত আত্মীয় স্বজন গ্রামে বা শহরে আছে সবাইকে নিয়ে আসবো। মানে এই সুযোগে মনে কর যে আমাদের এই সংসারটাকে আবার যদি ভরিয়ে তোলা যায় তাহলে কত ভালো হয় না? বাবা, ব্যবসা বন্ধ করতে হবে না, ব্যবসা খোলাই থাকুক, ব্যবসার মতো চলবে। উৎসব করতে চাইলে আমার সন্তান হওয়ার খুশিতে তুমি সেটা করতেই পারো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবো। মানে একদম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে। মনে কর গান হবে, নাচ হবে, হই হুল্লোড় হবে। মানে এই বাড়িটাতে যেন আলোর বিচ্ছুরণ ঘটবে 7 দিন ধরে। এখানে বাড়ি? না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার প্রেম শুনছিলাম। ভালোই তো প্রেম করো দেখি। কই ভাবি, প্রেম কই করি? প্রেম হয় না তো, কি যে বলবো তোমারে। আসলে এতক্ষণ তোমার কথাবার্তা শুনে আমার যা মনে হলো, তুমি কিন্তু এখনো পর্যন্ত তোমার লক্ষ্যটাই স্থির করতে পারোনি। দেখো, তুমি কি আসলে পার্মানেন্ট গার্লফ্রেন্ড চাও নাকি পার্ট টাইম গার্লফ্রেন্ড চাও? এখন তুমি যদি মুরগির মতো একবার এখানে ঠোকর আরেকবার ওখানে ঠোকর দাও, তাহলে কিন্তু তোমার জালে সেসব মেয়েরাই আটকাবে যারা নানা ঘাটের জল খেয়ে বেড়াচ্ছে, তাই না? হ্যাঁ ভাবি, কিন্তু ভাবি মানে মানে পটাবো যে ভালো মতন পটাবো, সে মানে 2 দিন কথা বলেই আর কথা ভাবি ঠিক মতন আগে না। তো আর পার্মানেন্ট করবো কিভাবে ভাবি, কও তুমি?
সেটাই তো। দেখো, তুমি যখন সত্যিকারে কাউকে ভালোবাসবে তখন তোমার চেষ্টাটাও ওরকমই হবে। আর যেই মেয়েটি ধরো তুমি 2 দিন ফোনে কথা বললে, 3 দিনের পর তোমার প্রপোজালে রাজি হয়ে গেল, তখন তোমাকে ধরে নিতে হবে যে সেই মেয়ে তোমার সাথে কখনোই 3 সপ্তাহের বেশি থাকবে না। আর যে মেয়ে তোমাকে অনেক দিন ধরে ঘোরাবে, তাকে তুমি যখন একবার আটকাতে পারবে, সে তোমার সাথে চিরস্থায়ী হয়ে থাকবে। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। কি ব্যাপারে কথা হচ্ছে এখানে? না, ওই যে আমরা ওই ভাবি কিছু না। আহা, প্রেম নিয়ে কথা বলছিলাম। ওর তো এখন প্রেম করার বয়স, তাই না? কি নিয়ে? মানে কি নিয়ে? তোর কি ঠান্ডা লাগছে? হ্যাঁ ভাই, হ্যাঁ, হ্যাঁ, নিচে যা। তুমি প্রেম নিয়ে কথা বলছো? আজ আমি লাভোলজি 101 ক্লাস নিলাম। তো থিসিস সাবমিট করার সময়টা কবে আসবে? আজ তো প্রিলিমিনারি ক্লাস শুরু হলো, দেখা যাক। স্টুডেন্টের রেজাল্টের উপরেও তো থিসিসের টাইমটা নির্ভর করছে। গিরিপিক কিন্তু রেডি আছে, মানে আছি আর কি, মানে আছে। গিনিপিগ রেডি তো কি হয়েছে, প্রফেসর তো আর রেডি না। আমার মনে হচ্ছে কি যে কোনো একটি সময় হয়তো গিনিপিগ দেখা যাবে দম নিতে পারছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা যাচ্ছে। তুমি অত টেনশন করো না। দম যদি আটকে যায় তাহলে আমি মাঝে মধ্যে অক্সিজেন দিয়ে নেব, কোনো সমস্যা নেই। বাবলুর মা, তোমার বউটা না কিরম জানি একটু হয়ে গেছে। কিরকম জানি হইলো ভালোই। ঠিক বুঝতে পারতেছি না ভালো নাকি। আপা কি যে বলে, দেখলেন না আমার জ্বরের সময় কি সেবাটাই না করলো। আর আমি তো জীবনে কল্পনাই করতে পারিনি বউ এত সেবা করতে পারে। ইস, কত কিছু না বলছি মেয়েটারে। এখন তো দেখি এই সিরিয়ালের বউ থেকে আমার বউ অনেক ভালো। শোনো, প্রথমে চাপটা দিছিলাম বলে এই সোজা হয়ে গেছে। মনে করো প্রথমে যদি তুমি চাপ না দিয়ে মুখে তুলে খাওয়াই দিতে, শাড়ি ভাঁজ করে দিতে, আদর করতে, যত্ন করতে, তাহলে কি করতো? মাথায় উঠতো, মাথায় না গাছে উঠতো। মনে করো গাছের গুঁড়ায়, তারপর মাঝে, তারপর মগ ডালে উঠে নাচানাচি করতো। তখন ডাল ভেঙে নিচে পড়লো না, কোথায় পড়লো তার খেয়াল থাকতো না। তখন আমাদের কি হতো? মই নিয়ে টানাটানি করতে হতো। বুঝতে পেরেছো? আর এখন কি হয়েছে? মাটি ছাড়া যেরকম গাছ বাসে না, ঠিক সেরকম হয়েছে। দেখেছো? তোমার জ্বরের সময় তোমার কোলের মধ্যে শুয়েছিল। এরেই বলে আজকে আমি আসছিলাম, আমি দেখেছি, সোজা করে ফেলেছি। আমি যদি না আসতাম তোমাদের কি হতো আল্লাহ জানে। আসলে আপা শোনো, ও কিন্তু পুরোপুরি পাশ করিনি এখনো। মনে করো ওই টেস্টে পাশ করেছে, তারপরে টেস্ট, তারপরে ফাইনাল। আরো পরীক্ষা নেবেন? ও মা কি বলে, পাস মার্ক দিয়ে দিবানি, তুমি চিন্তা করে না।